আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আফগানিস্তানে ৩ প্রধান শহরে চলছে তুমুল লড়াই। ইরান নিখোঁজ ড্রোন হামলার নতুন পর্যায়ে প্রবেশ করেছে জানালো ইসরায়েলি মিডিয়া। এশিয়ার ২ দেশ সফরে যাচ্ছে কমলা হ্যারিস। প্রতারণার অভিযোগ থেকে রেহাই পেলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা। কায়েস সাঈদের একনায়ক না হওয়ার প্রতিশ্রুতি। ট্রাম্পের আয়কর বিবরণী কংগ্রেসে জমা দেওয়ার আদেশ। ফ্রি ফায়ারে ৪০,০০০ রুপি খুইয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এবং রাজনীতি ছাড়লেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি বাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় আফগানিস্তানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ৩টি প্রধান শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র তালেবান যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। শনিবার অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। তালেবান কান্দাহার, হেরাত ও লস্কর গা শহরের অংশে ঢুকে পড়েছে। দুই পক্ষের তুমুল লড়াই চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘোষণা আসার পর তালেবান ক্রমশ গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তবে দেশটির প্রধান শহরগুলোর ভাগ্য নিয়ে ভীষণ উদ্বেগ দেখা দিয়েছে। উভয় পক্ষ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে সরকারি সেনারা কতদিন নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে সেটাই বড় প্রশ্ন। স্থানীয়রাও বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। বিবিসি বলছে, তালেবান মিলিশিয়ারা ইতিমধ্যে অর্ধেক আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে। এর মধ্যে প্রতিবেশী 2 দেশ পাকিস্তান ও ইরানের সঙ্গে বর্ডার ক্রসিং রয়েছে। তবে তালেবান অবশ্য দেশের 90% নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। শনিবার তুমুল লড়াই চলা কান্দাহারের একজন সংসদ সদস্য বিবিসিকে বলেছে, ভয়াবহ এক ঝুঁকির মুখে আছে তার শহর। ইতিমধ্যে হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বাস্তুচ্যুত হয়েছে। দরজায় করা নাড়ছে বড় এক মানবিক বিপর্যয়। গুল আহমদ কাবিন নামে ওই এমপি বলেছেন, প্রতি ঘন্টায় পরিস্থিতি আরও অবনতি হচ্ছে এবং শহরের মধ্যে উভয় পক্ষের মধ্যে যেভাবে লড়াই চলছে গত 20 বছরে কান্দাহারে এমন সংঘর্ষ দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরব উপসাগরের ওমান উপকূলে গতকাল ইসরায়েলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা করে ইরান। এতে জাহাজটির 2 জন ক্রু নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যমে ইরানের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে, ইরান ড্রোন ব্যবহার করে নিখুঁত হামলার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইরানের জন্য এটি একটি বড় মাইলফলক। ঘটনার পর থেকে চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান সন্ত্রাসবাদ রপ্তানিকারক, দেশটি নৌ চলাচলের স্বাধীনতা বিনষ্ট করছে। ইরানপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আল আলম টিভির খবরে বলা হয়েছে, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালিয়েছে। হামলায় ড্রোন ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের 2 সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বেশ কয়েকটি মনুষ্যবিহীন ড্রোন দিয়ে এই হামলা করা হয়েছে। ড্রোনগুলো জাহাজের নির্দেশনা কেন্দ্রে বিধ্বস্ত হয়। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে ড্রোন ব্যবহার করে এই হামলাকে ভয়াবহ হিসাবে উল্লেখ করা হয়েছে। শত্রুর বিপক্ষে ইরান নতুন প্রযুক্তি ব্যবহার করে হামলা করছে উল্লেখ করে গণমাধ্যমটির এক নিবন্ধে বলা হয়েছে, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইরান এই ড্রোন ব্যবহার করছে। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে এশিয়ার 2 দেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী আগস্টে সিঙ্গাপুর ও ভিয়েতনাম সফরের কথা রয়েছে তার। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। জো বাইডেন নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন এই অঞ্চলে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফরে পাঠাচ্ছে। এর মধ্যে দিয়ে মূলত দক্ষিণ চীন সাগর সহ অন্যান্য এলাকায় চীনের তৎপরতা প্রতিহত করতে চায় ওয়াশিংটন। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাইডেন মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়া সফর করেন। এই সপ্তাহে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের প্রতিরক্ষা বিষয়ক প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। চীনও নিজেদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশটি ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়ার নাগরিকদের মধ্যে বিনামূল্যে বিপুল পরিমাণ টিকা সরবরাহ করে তথাকথিত টিকা কূটনীতি চালিয়ে আসছে। টানা 1 যুগেরও বেশি সময় পর জার্মানিতে মূল্যস্ফীতি ফের 3% উপরে উঠেছে। গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এই তথ্য জানিয়েছে। সবশেষ 2008 সালের আগস্ট মাসে সেখানে মূল্যস্ফীতি 3% ছাড়িয়েছিল, এমন খবর দিয়েছে ডয়েচে ভেলে। পরিসংখ্যান সংস্থা ডিস্ট্রাস্টিস জানিয়েছে, 2020 সালে 6 মাসের কর অব্যাহতি জার্মানিতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার অন্যতম কারণ। করোনা মহামারীর শুরুর পর পণ্যের চাহিদা কমে গেলে
মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট 19% এবং 7% থেকে কমিয়ে যথাক্রমে 16% এবং 5% করেছিল জার্মানি সরকার। চলতি বছরের শুরুতে দোকানপাট আবার খুলে দেওয়ার পর আগের ভ্যাট হার ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া জ্বালানির দাম বৃদ্ধিও মূল্যস্ফীতির আরেকটি কারণ হিসেবে ধরা হচ্ছে। গত কয়েক মাস ধরে জার্মানিতে স্বাভাবিকের চেয়ে দ্রুত হারে বাড়ছে জ্বালানির দাম। সেসব গ্রাহক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেন। গত জানুয়ারি থেকে তাদের প্রতি টন কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য বাড়তি 15 ইউরো করে বেশি দিতে হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগমের বিরুদ্ধে ব্রিটেনের এক আদালতে জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছিল তা থেকে তিনি নির্দোষ বিবেচনায় খালাস পেয়েছেন। 31 বছর বয়সে আফসানা বেগম পূর্ব লন্ডনের পপুলার অ্যান্ড লাইম আসনের এমপি। তিনি লেবার পার্টির টিকিটে এই আসন থেকে এমপি নির্বাচিত হন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি অসত্য তথ্য দিয়ে টাওয়ার হ্যামলেটের কাউন্সিলের কাছ থেকে আবাসন ভাতা নিয়েছিলেন। শুক্রবার লন্ডনের কাউন্টি আদালতে আফসানা বেগম জানিয়েছেন তার আর্থিক বিষয় দেখাশোনা করতেন তার স্বামী, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, এবং তার নামে আবাসনের আবেদনটি করা হয়েছিল। এটা জানার পর তিনি অবাক হয়েছিলেন। আফসানা বেগম আরও অভিযোগ করেন তার বিরুদ্ধে এই অভিযোগ আনার পেছনে হীন অভিপ্রায় কাজ করছে। আদালত যখন তাকে নির্দোষ বলে রায় দেয় তখন আফসানা বেগমকে কাঠগড়ায় কাঁদতে দেখা যায়। পরে এক বিবৃতিতে তিনি বলেন এই মামলার কারণে তার সুনামের বিরাট ক্ষতি হয়েছে এবং তাকে বিরাট দুর্ভোগ পোহাতে হয়েছে। আফসানা বেগম বলেন তিনি পারিবারিক নির্যাতনের শিকার এক নারী। তার বিরুদ্ধে এরকম হয়রানিমূলক অভিযোগ আনার পর গত 18 মাস ধরে তাকে অনলাইনে অনেক নারী বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। তাকে অনেক রকম হুমকি দেওয়া হয়েছে। তার জন্য এটি ছিল খুব কঠিন একটা সময়। তিনি আরও বলেন অন্য কেউ যেন এরকম ঘটনার শিকার না হন, কিভাবে তা নিশ্চিত করা যায় সেটা নিয়ে তিনি ভাবছেন। আফসানা বেগম 2019 সালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে পপুলার অ্যান্ড লাইম আসনে জয়ী হন। 2011 সালের 22 জুলাই তিনি টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর হাউজিং রেজিস্টারে তালিকাভুক্ত হন আবাসন সুবিধার জন্য। তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ বলেছেন তিনি নিজেকে একনায়কে পরিণত করবেন না। শুক্রবার তিউনিশিয়ার প্রেসিডেন্ট দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে তিউনিশিয়ার অভ্যুত্থান করার দায়ে প্রেসিডেন্ট সাইদের সমালোচনাকারী 2 পার্লামেন্ট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে কায়েস সাইদ বলেন সংবিধানের পাঠ সম্পর্কে আমি ভালোভাবেই অবহিত, তাই সম্মান করি, শিক্ষা দেই। সর্বোপরি আমি নিজেকে একনায়কে পরিণত করব না, যা কেউ কেউ বলছে। গত রোববার প্রেসিডেন্ট কায়েস সাইদের বিতর্কিত পদক্ষেপের পর অনেক বিশেষজ্ঞই তাকে তিউনিশিয়ার গণতন্ত্রের পথ বন্ধ করে দিয়ে একনায়কত্ব প্রতিষ্ঠার পথ তৈরি করার বিষয়ে অভিযুক্ত করেছেন। এদিকে শুক্রবার প্রেসিডেন্ট সাইদের সমালোচক 2 পার্লামেন্ট সদস্যকে গ্রেফতার করেছে তিউনিশিয়ার পুলিশ। পার্লামেন্ট সদস্যদের বিচার থেকে অব্যাহতি বিষয়ক ধারা প্রেসিডেন্ট সাইদের তুলে দেওয়ার পর প্রথম পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য দেশটির প্রভাবশালী ব্লগার ইয়াসিন আইয়ারি ও রক্ষণশীল কার্মা দলের মাহের জায়েদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তাদের আইনজীবীরা। অপরদিকে বিচার বিভাগ জানিয়েছে তারা দেশটির রাজনৈতিক দল আর নাহদার সাথে যুক্ত 4 ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে তদন্ত শুরু করতে যাচ্ছে। এর আগে 25 জুলাই করোনা পরিস্থিতিতে দেশটিতে সৃষ্ট দুর্যোগে আকস্মিক সরকার বিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ 2 বছর আগে নির্বাচিত পার্লামেন্ট 30 দিনের জন্য স্থগিত, প্রধানমন্ত্রী হিশাম মাহশিকে বরখাস্ত ও নিজের হাতে নির্বাহী ক্ষমতা নেওয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন। তিউনিশিয়ার রাজনৈতিক দলগুলো এই আদেশকে সাংবিধানিক অভ্যুত্থান বলে অভিযোগ করছে। প্রেসিডেন্টের আদেশের জেরে 26 জুলাই দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আর নাহদার প্রধান ও পার্লামেন্ট স্পিকার রশিদ ঘানুশি সহ দলীয় পার্লামেন্ট সদস্য ও সমর্থকরা রাজধানী তিউনিসে পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। অপরদিকে প্রেসিডেন্ট কায়েস সাইদের সমর্থকরাও পার্লামেন্টের সামনে জড়ো হয়। এই সময় 2 পক্ষের মধ্যে পরস্পরের প্রতি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী কংগ্রেসে জমা দেওয়ার আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার দেশটির অভ্যন্তরীণ রাজ্য পরিষেবা IRS বিভাগকে এই আদেশ দিয়েছে বিচার বিভাগের অফিস অব লিগাল কাউন্সিল। এমন খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। প্রায় 2 বছরের আইনি লড়াইয়ের পর ট্রাম্পের বিরুদ্ধে এমন আদেশ এলো। এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাবেক প্রেসিডেন্ট। অবশ্য তার কাছে এখনও আদালতের রুলিংয়ের বিপক্ষে লড়াই করার উপায় রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বিচার বিভাগকে ট্রাম্পের আয়কর বিবরণী IRS এর কাছে হস্তান্তরে এই আদেশকে সাধুবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন বাইডেন প্রশাসন আইনি শাসনের একটি জয় উপহার দিয়েছে। তিনি আরও বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণীতে প্রবেশাধিকার জাতীয় নিরাপত্তারই একটি অংশ। জনগণের অধিকার রয়েছে ট্রাম্পের ইন্টারেস্ট অব কনফ্লিক্ট জানার, কারণ প্রেসিডেন্ট হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও নিরাপত্তা
ক্ষুণ্ণ করছেন। অন্যদিকে ক্যাপিটাল হিলে রিপাবলিকানরা এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে। আইনগতভাবে যেমন বাধ্যবাধকতা না থাকলেও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা সবসময় নির্বাচনের আগে তাদের আয়কর রিটার্ন প্রকাশ করে থাকে। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প তার আয়কর রিটার্ন গোপন রেখেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি IRS এর নিরীক্ষার মধ্যে থাকলেও কখনো আয়কর রিটার্ন প্রকাশ। মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পড়েছিল 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্র। খেলতে খেলতে এক পর্যায়ে মায়ের অ্যাকাউন্ট থেকে 40,000 রুপি খরচ করে ফেলে সে। এতে ক্ষিপ্ত হয়ে বকাবকি করেন মা, আর তাতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ছেলেটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ছাতারপুর শহরের বাসিন্দা স্কুল পড়ুয়া এই কিশোর নিজের বাড়িতে আত্মহত্যা করে। তার বাবা প্যাথোলজি ল্যাবে কাজ করে, মা নার্স। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে সুইসাইড নোট রেখে গেছে ছেলেটি। সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কারণ হিসেবে নিজের অবসাদকে দায়ী করেছে সে। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গের সাংসদ বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনীতিকে বিদায় জানান বিজেপির এই নেতা। ফেসবুক পোস্টে তিনি বলেন, সমাজ সেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়, আগে নিজেকে একটু গুছিয়ে নেই। তারপর মন্ত্রিত্ব হারানোর পর বাবুলের রাজনীতি ছাড়ার জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাই সত্যি হলো এবার। ফেসবুকে তিনি লিখেছেন, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি। রাজনীতি ছাড়তে চেয়ে বারবার অমিত শাহ নাড্ডার কাছে গিয়েছি। বারবার আমাকে অনুপ্রাণিত হয়ে ফিরিয়ে দিয়েছেন অমিত শাহ, বিজেপি নাড্ডা। আমি কি করতে চাই অনেকদিন আগেই ঠিক করে নিয়েছি। বিজেপি ছাড়লেও অন্য কোনো দলে যোগ দেওয়ার ইঙ্গিত উড়িয়ে দিয়েছেন দেশটির সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছেন, অন্য কোনো দলে যাচ্ছি না, তৃণমূল, কংগ্রেস, CPM কোথাও নয়, কনফার্ম করছি। কেউ আমাকে ডাকেও নি, আমিও কোথাও যাচ্ছি না। বাবুল লিখেছেন, আমি একটা দলের সদস্য, সবসময় একটা দলকেই সমর্থন করে এসেছি, শুধুমাত্র বিজেপি করেছে। তিনি লিখেছেন, পরিবারের সবার কথা শুনেছি, অন্য কোনো দলে যাচ্ছি না, কেউ ডাকেনি। বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম, কিছু মন ভাঙলাম। আমি আমার মতো করেই বলছি, চললাম। 2014 সালে ধূমকেতুর মতো রাজনৈতিক উত্থান ঘটে বাবুল সুপ্রিয়ের। আসানসোলের 2 বারের সাংসদ, প্রথমবার সংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান। 2014 সাল থেকে প্রায় 7 বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন তিনি।